নির্বাচনের সময় বিতর্কের মধ্যে লন্ডনে বৈঠকে বসেছেন ইউনূস তারেক। সংস্কার, নির্বাচন সহ অমীমাংসিত বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 11 বছরেও শেষ হয়নি ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইনের কাজ। সড়ক সিন্ডিকেটকে দুষছেন স্থানীয়রা, মামলা জটিলতার অজুহাত কর্তৃপক্ষের। ঈদ শেষে পেশার টানে ঢাকায় ফিরছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। ঢাকা বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট, শিডিউল ঠিক থাকায় রেলযাত্রায় স্বস্তি এবং ক্রেতা কম থাকায় অনেকটা স্থিতিশীল রাজধানীর নিত্য বাজার। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য, চাহিদা বাড়ায় চড়া মাছের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকেই মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনের সময় বিতর্কের মধ্যেই আজ লন্ডনে বৈঠকে মিলিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্টের পট পরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকার প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ বেলা 2টায় এই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। তবে আলোচনা কত সময় ধরে চলবে তা নিশ্চিত হওয়া যায়নি। বৈঠকে জরুরি সংস্কার ও নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সংস্কার প্রশ্নে জুনের মধ্যে ঐক্যমত পৌঁছানো জরুরি বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, সংসদের উচ্চ কক্ষে সংখ্যানুপাত সংবিধানের 70 অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আপত্তি তোলা দলগুলোর সঙ্গে প্রয়োজনে আবারও আলোচনায় বসতে হবে। আর দীর্ঘমেয়াদী সংস্কারের ক্ষেত্রে নির্বাচিত সরকারের উপরেই আস্থা রাখার আহ্বান জানান তারা। এমআর আসাদের রিপোর্ট। 2024 সালের অক্টোবরে গঠিত হয় 6টি সংস্কার কমিশন। তাদের দেয়া সুপারিশ বিবেচনা সহ রাজনৈতিক দলের সঙ্গে সেতুবন্ধন তৈরিতে সামনে আসে ঐকমত্য কমিশন। 166টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে 38টি রাজনৈতিক দলের কাছে পাঠায় সেই কমিশন। চলতি বছরের 20 মার্চ থেকে মের 19 তারিখ পর্যন্ত 33টি রাজনৈতিক দলের সঙ্গে 45টি বৈঠক করে কমিশন। বিএনপি, জামায়াত সহ কিছু দলের সঙ্গে হয় একাধিক বৈঠক। বৈঠকে অন্যতম অংশীজন ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টি। দল দুটির নেতারা মনে করেন, জুন মাসের মধ্যে সংস্কার প্রস্তাবকে কাগজের পাতা থেকে বের করে বাস্তবায়নের দিকে যেতে হবে। এই প্রক্রিয়াটা একটা জায়গায় এসে শেষ করা দরকার। আমার মনে হয় যে আগামী 1 মাসের মধ্যেই এটা ক্লোজ করা উচিত এবং সংস্কারের যেটা হয়েছে সেটা এক্সিকিউট করা, যেটা হয় নাই সেটা নিয়ে একটা ন্যাশনালি এক ধরনের জনমত তৈরির বা এটার ব্যাপারে একটা ডিসিশনে পৌঁছা যেতে পারে। এই জুন মাসের মধ্যে আমি বিশ্বাস করি যে আলাপ আলোচনা করে আমরা একটা ন্যূনতম যে সমস্ত প্রশ্নে আমরা একমত হতে পারবো, অর্থাৎ বটম লাইন যেটা হবে, সেখানে একমত হলে আমরা একটা জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো। জাতীয় সংসদ নির্বাচনের আগে সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে মৌলিক ও একমত হওয়া বিষয়কে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তারা। সমস্ত কিছু একবারেই করা যাবে এরকম চিন্তা করাটা বৈজ্ঞানিক না, এরকম চিন্তাটা না করাটা ভালো। সুতরাং আমি এখনকার প্রেক্ষিতে যতখানি অর্জন করতে পারি সে অর্জনের উপরে আমরা মনোযোগটা দিই। আমরা বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই বলেছে যে সেটা হবে পিআর সিস্টেমে, অর্থাৎ জেনারেল পিআর সিস্টেমে। শুধু বিএনপির এখানে দ্বিমত আছে। বিএনপি বলছে যে না, সেটা আগে যেভাবে ছিল অর্থাৎ আসনের পিআরের ভিত্তিতে, আসন সংখ্যার সমানুপাতিক ভিত্তিতে। তো এই জায়গাটা যেহেতু বিএনপির দ্বিমত আছে, তাহলে আমাদের প্রস্তাব হচ্ছে যে আপনার ঐকমত্য কমিশন বিএনপির সাথে আলাপ করে এটাকে নেগোসিয়েশন করা, যে সবাই যেহেতু একমত আছে আপনারা এটাতে একমত হন। কিছু সংস্কার বাস্তবায়নে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে বলেও মত দেন তারা। কিছু প্রশ্ন আছে যেটা পরবর্তীকালে 2 বছর 5 বছর লাগে, কিছু প্রশ্ন 10 বছরও লাগতে পারে। তো এটার জন্য নিরাশ হবার কোনো ব্যাপার নেই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ধারণ করি 11 বছরে ঢাকা নারায়ণগঞ্জ 14 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র 46%। স্থানীয়দের অভিযোগ, পলাতক সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে পরিবহন সিন্ডিকেটের কারণেই আটকে ছিল প্রকল্প কাজ। যদিও প্রকল্প পরিচালক বলেছেন, ভূমি অধিগ্রহণ এবং মামলা জটিলতায় কাজ শুরু করতে বিলম্ব হয়। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আছে।
ঢাকা নারায়ণগঞ্জ 14 কিলোমিটার দীর্ঘ রেলপথটি 1885 সালে তৈরি করে ব্রিটিশ সরকার। গুরুত্ব বিবেচনায় ডুয়েল গেজ ডাবল লাইন করার পরিকল্পনা নেওয়া হয় সেই সময়ে। এর 129 বছর পর 2014 সালে ডাবল লাইন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে। 2014 সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ 3 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও স্থানীয়রা অভিযোগ করেন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের প্রত্যক্ষ মদদে পরিবহন সিন্ডিকেটের কারণে আটকে যায় নির্মাণ কাজ। বিগত দিনে যারা সংসদ সদস্য ছিল তাদের নিয়ন্ত্রণেই এই ট্রেন লাইন চলতো। ট্রেন লাইন নিয়ন্ত্রণে চলতো, তাদের নিয়ন্ত্রণেই নারায়ণগঞ্জ এসি বাস বলেন বা লোকাল বাস বলেন বা যেই বাসই বলেন এদের নিয়ন্ত্রণে চলতো। রাজনৈতিক কারণে এইটাকে ডাবল লাইন করে নাই, কারণ যারা এটাকে ডাবল লাইন করবে এদের এই নারায়ণগঞ্জ শহরের মধ্যে এসি বাস, শীতল বাস, অনেক পদের বন্ধন উৎসব বাস ছিল। আমাদের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু পরে উড়ে যায়, কল্পনাই থাকে। তবে প্রকল্প পরিচালক বলছেন ভিন্ন কথা। শুরু হওয়ার পর থেকেই এখানে বেশ কয়েকটা রেলওয়ের জমিতে রিট মামলা ছিল, যা এই মামলাগুলো ভ্যাকেট হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। তারপর আবার আমাদের আরেকটা নারায়ণগঞ্জ রেল স্টেশনে ছিল BIWD এর সাথে আমাদের একটা ভূমি সংক্রান্ত জটিলতা ছিল। বিভিন্ন এই সমস্ত কারণে তা আমরা সাইট হ্যান্ডওভার করতে পারিনি ঠিকাদারকে। তো এইসব মেনলি এই সমস্ত কারণে আমাদের প্রকল্পটা ডিলে হয়। বিদ্যমান রেলপথের সংস্কার সহ রিভাইজ প্রকল্পের অগ্রগতি 45% জানিয়ে আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করার আশা জানান তিনি। আমার এই প্রকল্পের ডেডলাইন হচ্ছে 30 জুন 2026। তা আমরা খুবই চেষ্টা করব, আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো এর ভেতরই প্রকল্পটা শেষ করা। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে যাত্রীরা যেমন অনায়াসে যাতায়াত করতে পারবেন, তেমনি ভাবে গতি আসবে অর্থনীতিতেও। অনেক আগেই এটাকে শেষ করা উচিত ছিল। এটা যদি আমরা শেষ করতে পারতাম সময় মতো, তাহলে আপনার ধরেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য এখন যে আমরা অনরোডের যেই ব্যবস্থাগুলো আমরা করেছি, যেমন মনে করেন শনিরেখার এখানে আমরা রাস্তা করে দিয়েছি, এদিকে আপনার পাগলার এদিক দিয়ে আপনার রাস্তা করে দিয়েছি, এগুলো না করলেও হতো। যথাসময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আমি মনে করি যে কাজটা যেহেতু শুরু হয়েছে, এটাকে যত দ্রুত সম্ভব এটাকে শেষ করা প্রয়োজন বলে আমি মনে করি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর আগামী রোববার থেকে খুলছে অফিস আদালত। ফলে শুক্রবার সকাল থেকে রেল সড়কে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা সড়কে যানজট না থাকার সময় মতোই গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সরকারি কর্মজীবীরা এবার ঈদে পেয়েছেন টানা 10 দিনের ছুটি। পরিবারের সাথে ঈদানন্দ উপভোগ শেষে ঢাকায় ফিরছেন অনেকে। রাজধানী কমলাপুর স্টেশনে ভিড়তে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। সময় ঠিক মতো আমরা জার্নির যে টাইমটা ঠিক মতো পেয়েছি আলহামদুলিল্লাহ। আগের তুলনায় এখন অনেক ভালো, সময় মতো আসছে ট্রেন, কোনো অসুবিধা হয় নাই। এবার রেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। 20 বছর অভিজ্ঞতায় সবচেয়ে ভালো গত ঈদ আর এই ঈদ। কোনো জ্যামজট নাই, কোনো দুর্নীতি নাই, ভিড় নাই এবং কোনো রকম কষ্ট বা কোনো রকম সমস্যা হয়নি। খুব রিল্যাক্সভাবে আমরা আসতে পারছি। আসা এবং যাওয়া সরকারের কিছু পলিসির কারণে কালোবাজার এটা কম হয়েছে, এটা সরকারকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই। বাস টার্মিনালগুলোতেও ঢাকায় ফেরা মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাসগুলো প্রায় 15 যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছাচ্ছে। বাসে উঠছি রাত 10টায়, আমাদেরকে নেমে দিল 10:50-এ। মানে প্রচুর হয়রানি আর যে জ্যাম। আমি অনলাইনে টিকিট কাটছি 8 তারিখের এদিকে, তো আর কি তখন আর কি নিচে আর কি হচ্ছে 2500 টাকা। তো এমনিতে ভাড়া আর কি দিনাজপুর থেকে 1300-1500 এসি গাড়িতে আর নর্মাল গাড়িতে 900 করে। কোনো ভাড়া বেশি নেয় নাই এবং নির্বিঘ্নে চলে আসলাম। আসার সময় খুব ভালোভাবে আসতে পারছি। টিকিটের দাম নিয়ন্ত্রণ এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে ঈদযাত্রা শেষ পর্যন্ত ভোগান্তি মুক্ত রাখার প্রত্যাশাও জানান তারা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ শেষে রাজধানীমুখী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই অংশে থেমে থেমে চলছে যানবাহন। কোথাও কোথাও 20 থেকে 30 মিনিট পর্যন্ত আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সকাল থেকেই রাজধানীমুখী গাড়ির চাপ বেড়ে যমুনা সেতু পশ্চিম প্রান্ত থেকে শুরু হওয়া এ যানজট সায়দাবাদ পর্যন্ত বিস্তৃত হয়।
এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, মহাসড়কে যানজট পরিস্থিতি কেমন দেখছেন? ট্রাফিক পুলিশ কতটা সক্রিয়? যে ফাতেমা, আপনি যেমন দেখছিলেন যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রায় 5 কিলোমিটারের মতো যানজট লেগে রয়েছে। এটি কারণ হলো যে যমুনা সেতুর যে টোল প্লাজা রয়েছে, এই টোল প্লাজাতে কিন্তু ধীরগতি থাকার কারণে এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকার কারণে কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে। যেহেতু টোল প্লাজায় 9টি বুথে কিন্তু তারা কিন্তু টোল আদায় করছে। এতে ঈদুল আজহা থেকে ছুটি থেকে যে যারা কর্মজীবী তারা কিন্তু ঢাকাতে ফিরছেন এবং চাকরিতে ফেরার জন্য কিন্তু তারা একজোটে কিন্তু তারা ফিরছেন। এজন্যই কিন্তু অতিরিক্ত যান চলাচল করছে। সেই সাথে কিন্তু যানবাহনে বেশি থাকার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যে ওসি রয়েছে তার সাথে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে যানজট মূলত সেতু টোল প্লাজার কারণেই কিন্তু এই ধীর গতির কারণে এই যানজটটার সৃষ্টি হচ্ছে। মহাসড়কে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট অথবা ত্রুটিপূর্ণ যানবাহন নেই। তবে এই টোল প্লাজায় যেটি রয়েছে সেই টোল প্লাজার ধীর গতির কারণে অতিরিক্ত গরমে তারা কিন্তু নাকাল হয়ে পড়ছেন। এই অনেকেই দেখা যাচ্ছে যে ট্রাকের খোলা ট্রাকে যাচ্ছে এবং বাসের ছাদে বিভিন্ন ভাবে কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন। এতে একদিকে গরম তীব্রতা এবং এতে কিন্তু তারা অনেকটা কষ্ট ভোগ করছে। তারা কিন্তু অনেকটাই কষ্টে ঈদে এসেছে এবং তারা ফিরছে। এতে এই সেতু কর্তৃপক্ষের যে মানে নির্বাহী কর্মকর্তা রয়েছে তার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু এই যানজটটা নিরসন হয়ে যাবে বলে তারা জানাচ্ছেন। এই ছিল যমুনা সেতুর পশ্চিম সংযোগ থেকে সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। ঈদের পরে বাজারে নিত্যপণ্যের সরবরাহ এবং ক্রেতার উপস্থিতি কম, তাই নতুন করে বাড়েনি দাম। বেশিরভাগ নিত্যপণ্যই বিক্রি হচ্ছে ঈদের আগের দামে, ব্যতিক্রম শুধু মাছের বাজার। কোরবানির পরে চাহিদা বেশি থাকায় বেড়েছে বেশিরভাগ মাছের দাম। রেজা খানের রিপোর্ট। সাপ্লাই কম। ঈদের পরে অনেকটাই ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ মুদিপণ্যই বিক্রি হচ্ছে ঈদের আগের দামে, তবে দ্বিগুণ বেড়েছে কফির দাম। নেসলের কফি এক একটা কফিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত বাড়াইছে। আর ডাল, চিনি টিনি এগুলো ঈদের আগের মতোই দাম আছে। সয়াবিন তেলও আগের দামই আছে। লোকজনের কিছু সমাগম হয়েছে, কিন্তু সাপ্লাই গতকালও কম ছিল, আজকে কিছুটা সাপ্লাই বাড়ছে। চালের বাজারে নেই ক্রেতার উপস্থিতি। মোকাম বন্ধ থাকায় নতুন চাল এখনো আসেনি বাজারে, তাই আগের দামেই বিক্রি হচ্ছে পুরনো চাল। এই মুহূর্তে আমি বাড়তি পাচ্ছি না। এই মুহূর্তে আমার আগেও এরকমই নিয়েছি। আমরা আগের রেটে চাল বেচতে আছে, আগে চাল আছে আগের রেটে। এমনকি বাড়বো না কমবো এটা তো আর সঠিক করতে পারে না। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। তবে কোরবানির পর চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সব ধরনের মাছের দাম। ঈদের পরে মানুষ মাছ মাংস খাবে, মাছ খাবে, মাছের আকৃষ্ট হবে, সেই জন্য ওরা এত বেশি দাম। অনেক বেশি। পাবদা মাছ 400 টাকা নেওয়া দরকার ছিল, 500-600 টাকা দেখেছি। মাছ কম, আমদানি কম, ঈদের আগ থেকে দাম বেশি। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমলেও কিছুটা বেড়েছে দেশি মুরগির দাম। দেশির দাম ছিল আগে আপনার 650 থেকে 60 টাকা, এখন হচ্ছে আপনার 700 টাকা। ঈদের আগে যে টাইমটা বিক্রি করছিলাম আপনার হচ্ছে 150 থেকে 160 টাকা। সোনালীটা সেম 260 থেকে 270। বেশিরভাগ সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। 100 টাকার উপরে শুধু সজিনা ও টমেটোর দাম, বাকি সব 50 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম ঠিকই আছে, দাম বেশি না, ঈদের পরে দাম বেশি। ঈদের আগের যে প্রাইস, ওই প্রাইসের সাথে অনেকটা সামঞ্জস্য আছে। 100 নিচে তো সবই সবজি। ফুলকপি 60 টাকা, তারপর কাঁচামরিচ 80 টাকা, পেঁপে আছে 50, পটল 50, করলা 80, বেগুনিটা 80, শসা দেশিরা 70, হাইব্রিডটা 60। ওটা তো কোলেস্টেরলের হুটটা টমেটো, ওটা গলবে না ভিজবে না, প্লাস্টিকের মধ্যে হয়ে থাকবে। আর হলো টক টমেটো দেশিটা। ক্রেতা বাড়লে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক হলে বাজার পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।
150 টাকা 160 টাকা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। উপসর্গ 3 দিন অতিক্রম করলেই করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনার নতুন উপসর্গে মাংসপেশির ব্যথা যুক্ত হয়েছে বলে জানালেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মাশাবা। সংক্রমণের হার বাড়লে তা সামাল দিতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। কয়েক মাস ধরেই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও বাড়ছে করোনা সংক্রমণের হার। রাজধানীতে মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে করোনা পরীক্ষা করতে আসা রোগীর লাইন। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার বুথেও বাড়ছে উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। ল্যাবে বেড়েছে কাজের চাপ, বিশেষায়িত ওয়ার্ডগুলোতে বেড়েছে রোগী ভর্তির সংখ্যা। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মাসাওয়া জানান, নিয়মিত উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু উপসর্গ। 3 দিনের বেশি আপনার জ্বর স্থায়ী হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা কাশি কোনোভাবেই ভালো হচ্ছে না, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন ছাড়া আপনি থাকতে পারছেন না, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে নর্মাল যে সিমটমগুলো আপনাদের উচিত হবে অবশ্যই টেস্ট করে নেওয়া। কমন কোল্ডের যে সিমটমগুলো সেগুলো নিয়েই কিন্তু পেশেন্ট এসেছে, কিন্তু এখন ইদানিং আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছে যাদের মাসেল পেনটাই প্রধান, জয়েন্ট পেনটাই প্রধান, তারা সেই রকম সিমটম নিয়েও কিন্তু তাদের পজিটিভ আসছে। করোনা সংক্রমণের হার বাড়লেও তা সামাল দিতে তার হাসপাতাল প্রস্তুত বলেও জানান এই চিকিৎসক। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে, আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পারমাণবিক স্থাপনায় অপারেশন রাইজিং লায়ন নামে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তেহরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। জবাবে ইসরায়েলের 100টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় অপারেশন রাইজিং লায়ন নামে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার তথ্য মতে স্থানীয় সময় ভোর 4টার পর 10টি পারমাণবিক স্থাপনায় 5 দফায় এ হামলা চালানো হয়। পারমাণবিক স্থাপনার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তেহরানের দাবি, সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়। এছাড়া হামলায় রেভলিউশনারি গার্ডের প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ 2 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলেও জানিয়েছে তেহরান। তেহরানের পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা রুখে দিতেই এ হামলা বলে জানিয়েছে নেতানিয়াহু। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এ হামলা চালিয়ে যাবার হুমকিও দিয়েছেন তিনি। এদিকে হামলার পাল্টা জবাবে ইসরায়েলের 100টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। অন্যদিকে ইসরায়েলের এ হামলার পিছনে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এ হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিষ্ণু কুমার রমেশের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এর আগে দুর্ঘটনাস্থলও পরিদর্শন করেন মোদী। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 আরোহীর মধ্যে 241 জনই নিহত হয়েছে। এছাড়া বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়লে সেখানেও প্রাণ হারায় অর্ধশতাধিক মানুষ। এ নিয়ে মোট প্রাণহানি প্রায় 300 জনে পৌঁছেছে। খেলার খবর। ক্রিকেট কোনো ব্যক্তি নয়, বরং দলের সবাই ভালো খেললে ভালো ফল আসবে বলে মনে করেন বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটাই জানালেন তিনি। আগামী 1 বছরের জন্য অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম বিসিবির মিডিয়া সেন্টারে এলেন মিরাজ। এ সময় ওয়ানডে ফরম্যাটে আগামী 1 বছরে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেন তিনি। এছাড়াও আগামী জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানান নতুন ওয়ানডে কাপ্তান। সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই, যেটা বিগত দিনে আমরা যেহেতু ওডিআই ফরম্যাটটা আমরা অনেক ভালো টিম ছিলাম, হয়তো এখন অবস্থানটা আমাদের একটু হয়েছে, বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে। লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, তো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের সময় বিতর্কের মধ্যে লন্ডনে বৈঠক বসেছেন ইউনুস তারেক। সংস্কার, নির্বাচন সহ অমীমাংসিত বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 11 বছরেও শেষ হয়নি ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইনের কাজ। সড়ক সিন্ডিকেটকে দুষছেন স্থানীয়রা, মামলা জটিলতার অজুহাত কর্তৃপক্ষের। ঈদ শেষে পেশার টানে ঢাকায় ফিরছে নারীর টানে বাড়ি ফেরা মানুষ। ঢাকা বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট, শিডিউল ঠিক থাকায় রেল যাত্রায় স্বস্তি। এবং ক্রেতা কম থাকায় অনেকটা স্থিতিশীল রাজধানীর নিত্য বাজার। আগের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য, চাহিদা বাড়ায় চড়া মাছের বাজার। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।